নেপালের সরকার পতনের পর কেন ভুটানের প্রধানমন্ত্রী ভারতে চলে এসেছেন? সিআইএ ষড়যন্ত্রের ফলেই কি নেপালের চীনপন্থী অলি সরকারের পতন হলো? বোতলবন্দি নিষিদ্ধ সংগঠন এলটিটিইকে ফের কারা এবং কিভাবে ভারতের বিরুদ্ধে জাগিয়ে তুলছে? কি গোপন মিশন লুকিয়ে আছে অপারেশন 37-এর হার্ড ডিস্কে? শেষ পর্যন্ত কি ভুটান ভারতের প্রোটেক্টরেট স্টেটে পরিণত হতে চলেছে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। জানেন তো, ডোনাল্ড ট্রাম্প নাকি হেসেছেন, সত্যি, এবং সেই হাসি এই কারণেই যে তিনি ভারতের প্রতি নাকি প্লিজড হয়েছে এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীকে অন্যতম সেরা দক্ষ প্রধানমন্ত্রী বলেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। সত্যি তো। তবে যারা ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সহৃদয় সৎ ব্যক্তি সত্যি ভারতের জন্য একটা সুন্দর ভবিষ্যতের অপেক্ষা করছেন, তারা একটু ভেবে দেখবেন। তার কারণ আগের এপিসোডেই বলেছিলাম যে সিআইএ আরবভুক্ত দেশগুলোর পরে এবার এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রান্তে তাদের নজর পড়েছে একে একে সরকার ভাঙার খেলা। এবং নেপালের যে ঘটনাটা আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছে সেখানে। কিন্তু নেপালের এই বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টাও করি, তার আগে আপনাকে বুঝতে হবে যে সিআইএর এক্স্যাক্টলি তারা কি করতে চাইছে বা মার্কিন গোয়েন্দা সংস্থা কোন পথে এগোচ্ছে। এই যে সবার আগে একটা প্রশ্ন আমি করবো, না এটা জিকের মতো হয়তো শোনাবে। সেই প্রশ্নটি হলো যে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কার দূরত্ব কত? মোটামুটি মেরে কেটে 1800 কিলোমিটারের আশেপাশে। কারণ এই যে একের পর এক সরকার পতনের খেলা শুরু হয়েছে, একটা গেম শুরু হয়েছে না, সেই গেমটাকে বুঝতে হলে আপনাকে এখন শ্রীলঙ্কা অবধি পৌঁছতে হবে। কারণ সেখানে একটা বড় গেম চলছে এবং গোয়েন্দা রিপোর্ট বা কনফিডেন্সিয়াল রিপোর্ট যেগুলো আমরা কিছুটা হলো হাতে পাচ্ছি বা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেগুলো অন্যরকম অশনি সংকেতের জন্ম দিচ্ছে। সেটা কি? সেটা হলো এখন এই সাগরের নীল জলে গভীর ষড়যন্ত্রের খেলা চলছে। প্রথমে বলি যে শ্রীলঙ্কার অবস্থানটা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পূর্ব প্রান্তে রয়েছে ত্রিকোণমেলি বন্দর। এই বন্দরে ভারত তিনটিভাবে ইনভেস্টমেন্ট করেছে। প্রথমত জাপানের সঙ্গে, দ্বিতীয়ত ভারতের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন ভারতের, তারা ইনভেস্ট করেছেন, এবং তৃতীয়ত ভারত সরকার নিজে সেখানে ইনভেস্ট করেছে। উল্টো দিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, এই হাম্বানটোটা বন্দরে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে চীন। আপাতভাবে কমন থিওরি কী হবে যে এশিয়ার দুটি মহাশক্তিধর দেশ তারা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য বা চোখে চোখে রাখার জন্য এই পারস্পরিক ইনভেস্টমেন্ট করছে বা এই নজরদারি সিস্টেমটা চালাচ্ছে। এর আগে চীনা যে গুপ্তচর জাহাজ এই হাম্বানটোটা এসে ভিড়েছিল ভারতের একাধিক কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু গোয়েন্দা রিপোর্ট সাম্প্রতিক সময় অন্য তথ্য দিচ্ছে। সেই তথ্য হলো কোনো একটি মহাশক্তিধর রাষ্ট্র, তারা এই দুটি মহাশক্তিধর এশিয়ার দুই দেশের এই যে আপাত প্রতিযোগিতা, তার মধ্যে সন্তর্পণে একটা অন্য ধরনের গেম খেলা তারা শুরু করেছে। সেই রিপোর্ট আমরা কিছুটা হলেও জানতে পারছি। আপনারা মনে করে দেখুন, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছিল মার্কিন গুপ্তচর জাহাজ সান্টা বারবারা, এবং সান্টা বারবারার কাজ ছিল ভারতের মিসাইল প্রজেক্ট এবং মিসাইল যে প্রোগ্রামসগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ভারত এত দ্রুত এত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে কীভাবে, সেই তথ্য গোপনে সংগ্রহ করার জন্য। আমরা যে তথ্য হাতে পাচ্ছি যে কলম্বোতে বা শ্রীলঙ্কার বিভিন্ন অংশে মার্কিন এজেন্ট বা সিআইএ এজেন্টরা সক্রিয় রয়েছে। তারা শ্রীলঙ্কার বামপন্থী সরকারকে রিকোয়েস্ট করেছে যে ভারতকে যেন শ্রীলঙ্কা আর একটি প্রজেক্টও দেওয়া না হয়। ভারত যেন শ্রীলঙ্কার যাবতীয় যে সমস্ত প্রজেক্টের মধ্যে ইনভলভমেন্ট আছে, অ্যাসেট আছে, সেগুলোর থেকে ভারতকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শ্রীলঙ্কা শুরু করুক। এই চাপ তারা শ্রীলঙ্কা সরকারের উপর প্রত্যেক দিন দিয়ে যাচ্ছে। এটা একটা প্রস্তাব রয়েছে, একটা দিক রয়েছে। আর একটা বিপজ্জনক গেম সিআইএ খেলছে ভারতের জন্য বা ভারতের বিরুদ্ধে। তা হলো লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। শুনতে অবাক লাগছে, এলটিটি কবে মোড়ে ভূত হয়ে গেছে প্রভাকরণের সঙ্গে, কিন্তু না, সেটা আপাতভাবে আমার আপনার কাছে। কিন্তু আলটিমেটলি তিনটি রাষ্ট্র, নাম করে বলছি, আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের MIT, এই তিনটি রাষ্ট্রের যে কুখ্যাত গোয়েন্দা সংস্থার যে ল্যাবরেটরি আছে, সেখানে এখন এলটিটিইকে ফের মবির মতো জাগিয়ে তোলা হচ্ছে ধীরে ধীরে। এবং এই এলটিটিইকে ভারতবর্ষের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হবে, কি প্ল্যানিং আছে, সেই তথ্যে আমরা আসছি। তার আগে বোঝা প্রয়োজন এলটিটির ফরমেশনটা কী আছে। এলটিটির ফরমেশনটা হলো, এলটিটির যদি আমি পুরো 100% ধরে নিই, তার 40%
এই অংশটা মোটামুটিভাবে ভারতের সঙ্গে একটা সম্পর্ক রাখার পথে বা কোনো রকম নতুন করে ঝামেলা তারা জড়াতে চায় না। বাকি 40 to 45% এরা একদম চীনপন্থী। চীনের বিভিন্ন যে প্রজেক্ট শ্রীলঙ্কায় চলছে, এলটিটির সদস্য সমর্থকরা বিভিন্ন প্রজেক্টে নিজেদের ইনভলভ করেছে। এই দুটো বিগ পার্টকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাকি যে 10 to 15% আছে, এই 10 to 15%-এর মধ্যে রয়েছে কনভার্টেড তামিল, যারা পরবর্তী সময় এলটিটিতে যোগদান করেছেন, যারা মূলত ইসলাম ধর্মকে অবলম্বন করেন। এই ইসলাম ধর্ম অবলম্বনকারী যে যুবকরা রয়েছেন তাদের একটা পার্সেন্টেজকে সাম্প্রতিক সময় যে তথ্য আমাদের কাছে হাতে পৌঁছচ্ছে তাদের মগজ ধোলাই করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট তাই আসছে আমাদের কাছে। কিভাবে বলছি আমরা এই কথা? আমরা কি মন গড়ে বলছি নাকি সত্যি তথ্য আছে? তথ্য আমরা জানাচ্ছি। তার কারণ রিসেন্টলি দক্ষিণ ভারতে 20টি বোটে বেআইনিভাবে শ্রীলঙ্কার বেশ কিছু যুবক, মূলত এলটিটির সদস্য সমর্থক, তারা এই ভারতে প্রবেশের চেষ্টা করে এবং তাদেরকে আটক করা হয়েছে। আটক করার পর তাদেরকে এনআইএ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ পর্বে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে পাকিস্তানি কারেন্সি এবং আমেরিকার ওয়েপেন উদ্ধার করেছে এনআইএ। তখনই তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা জানতে পারি। কি সেই তথ্য যেটা সিআইএ এবং আইএসআই মিলিতভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে? শুনলে চমকে যাবে। এনআইএর গোয়েন্দারা জানতে পারছেন যে এলটিটির এই ছোট্ট অংশটিকে ব্যবহার করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং তুরস্ক একটা মিলিত অপারেশনস রেডি করেছে। অর্থাৎ ভারত ভাঙার এই অপারেশনসের নামও তৈরি করেছেন তারা, এবং এই অপারেশনসের নাম তারা দিয়েছেন অপারেশনস 37। এই অপারেশন 37 কি? অপারেশন 37 হলো যেটা এলটিটির মাধ্যমে শুরু হবে দক্ষিণ ভারত থেকে, অর্থাৎ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্য থেকে এই ধরনের যে মুভমেন্ট তারা শুরু করতে চাইছে। এবং এই যে এলটিটির যারা সদস্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, তাতে তারা বলছেন যে ভারতকে মূলত 27 থেকে 28টি টুকরোতে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তেমনটাই আসছে গোয়েন্দা রিপোর্ট। রিসেন্টলি দক্ষিণ ভারতের দুজন রাজনীতিবিদ তারা লন্ডন এবং কানাডায় গেছিলেন এলটিটির নেতৃত্বস্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য, এবং তারা সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ পেয়েছেন, যেটা সিআইএর মাধ্যমে এলটিটির হাত ধরে তারা হাতে পেয়েছেন। এই তথ্য গোয়েন্দারা জানার পরেই সেই দুই রাজনীতিবিদকে ইতিমধ্যে ট্র্যাক করা হয়েছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে সিআইএ ঠিক কীভাবে এই পর্বে ভারত ভাঙার গোপন খেলায় নেমেছে। আমাদের গোয়েন্দাদের সঠিক তথ্য দিচ্ছেন তার একদম হাতে গরম প্রমাণ এসছে একদম সরাসরি ইউরোপ থেকে। ইউরোপের যিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর অত্যন্ত প্রভাবশালী অর্থনীতিবিদ, অ্যাক্টিভিস্ট এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর অত্যন্ত ঘনিষ্ঠ সেই গুন্থার ফেলিঙ্গার সরাসরি হুমকি দিয়েছেন ভারতকে, এবং তিনি বলেছেন যে খুব দ্রুত ভারতকে 27 থেকে 28টি ভাগে ভেঙে দিতে হবে। গুন্থার ফেলিঙ্গার শুধুমাত্র ভারতকে ভাগ করার হুমকি দেননি, ভারতকে ভাঙার পর সেখানে কোন অংশের কী ধরনের পতাকা হবে তার ছবিও তিনি সোশ্যাল সাইটে নিয়ে এসছেন। ফলে এটা বোঝা যাচ্ছে একটা বড় প্ল্যানিং রেডি করা হয়েছে। ভারত সরকার এর আগেই সুসম্পর্কের ভিত্তিতে শ্রীলঙ্কাকে একটা ছোট্ট দ্বীপ উপহার দিয়েছিল। সেই দ্বীপটির নাম কাচ্চি ত্রিভু। বর্তমান শ্রীলঙ্কার যে দুর্বল সরকার আছে তাকে চাপে রেখে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, তুরস্কের কুখ্যাত গোয়েন্দা এজেন্সি এমআইটি এবং তার পাশাপাশি আইএসআই এরাই কাচ্চি ত্রিভুকে ব্যবহার করছে। কাচ্চি ত্রিভু থেকে আমাদের কন্যাকুমারীর দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। ভারতবর্ষের পড়শি দেশগুলোর সরকারের পতন ঘটিয়ে একে একে, যেমন হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে, ওলি সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এইভাবে ভারতকে ঘিরে ফেলার যে গোপন ব্লুপ্রিন্ট তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, সঙ্গে সঙ্গী তুরস্কের কুখ্যাত গোয়েন্দা সংস্থা এমআইটি এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই তথ্য যে অত্যন্ত সঠিক তা অন্যান্য গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি। কীভাবে? এই যে কন্যাকুমারী এবং আন্দামান এই অংশগুলোতে দুদিন আগেও এই বঙ্গোপসাগরের এই পার্টে ইউএসের যে সার্ভিলেন্স এয়ারক্রাফট রয়েছে P-8, সেটা খুব সন্তর্পণে আমাদের তথ্য সংগ্রহ করতে এসেছিল। কিন্তু আমরা যখন জানতে পারি আমাদের যে স্মল এয়ার ডিফেন্স আমরা অন করি, আমাদের এয়ার ডিফেন্সের ক্ষমতা আমেরিকা দেখে নিয়েছে, এবং যখনই এয়ার ডিফেন্স অন হয় সঙ্গে সঙ্গেই পিটটান দেয় সেই মার্কিন সার্ভিলেন্স এয়ারক্রাফটটি। নেপালে সেখানে সিআইএ মিটিং করেছে, নেপালে সিআইএর সঙ্গে বাংলাদেশের জেহাদি গোষ্ঠীর মিটিং হয়েছে, এবং নেপালে সিআইএর এজেন্টরা, অর্থাৎ কাঠমান্ডুতে সিআইএর এজেন্টরা অবস্থান করছে। তাদের একটা বড় পরিকল্পনা আছে। আমরা আগের এপিসোডে যে সঠিক কথা বলেছিলাম তা আজকের সময় দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এখানে একটা বিগ গেম ছিল। সেই গেমটা কি? সেই গেমটা হলো যে
একাধিক মার্কিন যে সোশ্যাল সাইট রয়েছে সেগুলোর মাধ্যমে সে দেশে বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছিল এবং মূলত ওলি ছিল বা ওলি সরকার হলো চীনপন্থী সরকার। ফলে চীন নেপালের ওলি সরকারকে সতর্ক করেছিল যে আপনারা ইমিডিয়েটলি এই সমস্ত মার্কিন সোশ্যাল সাইট সেগুলোকে নিয়ন্ত্রণ করুন। গত 5ই সেপ্টেম্বর সমস্ত সাইটসগুলোকে, সোশ্যাল সাইটস যেমন আপনারা পেয়ে থাকেন, সবগুলোকে নিষিদ্ধ করে দেয়। এরপর ফিল্ডে নামে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টরা এবং তার পাশাপাশি মার্কিন লবিস্ট এবং ডোনাল্ড লু, সেই কুখ্যাত ডোনাল্ড লু, যার কথা বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের হয়তো মনে পড়েও যাবে, এবং জর্জ সরোজ, ডিপ স্টেটের অত্যন্ত কাছের ডোনাল্ড লু এবং বর্তমানে সিআইএর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ট, তিনি মোটামুটি একটা গেম সাজিয়ে ফেলেন। শুরু হয় ব্যাপক বিক্ষোভ, সেই তথাকথিত ছাত্র আন্দোলনের নামে ভাঙচুরও শুরু হয় নেপাল, কাঠমান্ডু বিভিন্ন অংশ জুড়ে। নেপালে এরপর দ্রুত নির্বাচিত সরকারের পতন ঘটে এবং পতনের পরই সেখানে 3টে পার্ট এই মুহূর্তে অ্যাক্টিভ। প্রথম পার্ট হলো চীনের তরফে চাওয়া হচ্ছে বা চীনের তরফে মনে করা হচ্ছে যে ওলি সরকার বা প্রচণ্ড এই লবি থেকে কেউ পরবর্তী ক্ষেত্রে সেখানকার ক্ষমতায় আসুন। কিন্তু চীনকে চাপে রেখে এই মুহূর্তে কাঠমান্ডু এবং সংলগ্ন অংশ জুড়ে ভীষণভাবে অ্যাক্টিভ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তাদের মূল বিষয়টা কি, তারা চাইছেন এই মুহূর্তে আমেরিকার কোনো পাপেট নেপালের ক্ষমতায় বসুন। তার একটা গুরুত্বপূর্ণ কারণও আছে, সেটা পরে আমরা আসছি। মূল বিষয় হলো যে এই মুহূর্তে কাঠমান্ডুর যিনি মেয়র আছেন ভালেন শাহ, এই ভালেন শাহকেই আমেরিকা চাইছে বা সিআইএ বা মার্কিন প্রশাসন চাইছে যে পরবর্তী ক্ষেত্রে তিনি নেপালের হাল ধরুন। ভালেন শাহ মূলত স্টুডেন্ট মুভমেন্টকে সাপোর্ট করেছেন এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে কিছুদিন আগে পর্যন্ত এই কাঠমান্ডুর মেয়র তিনি আমেরিকায় ছিলেন। মাস 4 আগে ইউএসের মাটিতে বৈঠকটি হয়। সেই গোপন বৈঠকের দায়িত্ব ছিল সিআইএর অত্যন্ত সিনিয়র অফিসার বারবারা অ্যাডামসের ওপর। বারবারা অ্যাডামস ওই বৈঠকেই একটি এনজিও ফর্ম করার নির্দেশ দেন। এনজিও নাম হলো হামি নেপাল এবং এই হামি নেপালকে বিপুল পরিমাণ অর্থ যোগায় সিআইএ। এই হামি নেপালের দায়িত্বে 3 জনকে দেওয়া হয়েছিল। এই 3 জন হলেন সুদান গুরুং, দীপক ভট্টা এবং শাহিল আগরওয়াল। মূলত দীপক ভট্টা ইটালি বেসড একজন বিজনেসম্যান ছিলেন এবং এই এনজিওর মাধ্যমে এবং ইউএসের বিভিন্ন যে সোশ্যাল অ্যাপসগুলো আছে তার মাধ্যমে জনতাকে খেপিয়ে তোলা ছিল মূল প্রপাগান্ডা। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের ওপর গোটা বিষয়টার দায়িত্ব দেওয়া ছিল যে, এবং নেপালের ওলি সরকার উৎখাতের পর এবার পুরো বিষয়টাকে জাস্টিফাই করার জন্য মার্কিন মিডিয়া এবং সেখানকার সোশ্যাল সাইটগুলো একযোগে পুরো বিষয়টিকে বালেন এফেক্ট বলেই প্রচার চালাচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র এবং নেপালের সঙ্গে সবথেকে বেশি যাদের বর্ডার শেয়ারিং, ভারতবর্ষ, সেই ভারতবর্ষ চাইছে অন্য কিছু। ভারতবর্ষ চাইছে যে সেখানে এমন একটা স্টেডি সরকার আসুক, আপাতত হবে সেখানে রয়্যাল ফ্যামিলিও হতে পারে। এক্ষেত্রে নেপালের রাজা জ্ঞানেন্দ্র বা রাজপুত্র পারসকে একটা পরিষদীয় ক্ষমতার মাধ্যমে আনা হতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তারা মনে করছে যে তাদের পাপেট ক্যান্ডিডেট যিনি আছেন ভালেন শাহ, তিনিই হবেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক আছে। সেই কোশ্চেন মার্কটা হলো যে নেপালে এখনো পর্যন্ত সেখানকার সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য এবং অনেকেই হয়তো জানেন যে নেপালের সেনাবাহিনীর অনারারি চিফ বা সম্মানীয় প্রধান হলেন ভারতের সেনাপ্রধান। নেপালের সেনা কি করবে, কোন পথে এগোবে, কতটা তারা নিয়ন্ত্রণ করবে, ডমিনেট করবে, এরিয়া ডমিনেশন কিভাবে হবে, এটা অনেকটাই নিয়ন্ত্রণ করে ভারতের সেনাবাহিনী। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকা যে দিবাস্বপ্ন দেখছে নেপালের ক্ষেত্রে, তা অচিরেই তাদেরকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভোগ করতে হয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প যে মুখে হাসছেন এবং হাতে ছুরি নিয়ে ঘুরছেন, এটা ভারতীয় গোয়েন্দারা জেনে ফেলেছে এবং জেনে ফেলার পরিপ্রেক্ষিতে ভারত ভীষণ সতর্ক এক্ষেত্রে। যে কারণে আপনাদের একটা তথ্য জেনে রাখবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য। তা হলো আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, তিনি সাম্প্রতিক সময় অর্থাৎ ভেরি রিসেন্টলি তিনি ইস্টার্ন পার্টে এসেছিলেন এবং ইস্টার্ন কমান্ডে বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেছেন। তিনি প্রথমেই গেছিলেন কোথায় বলুন তো? তিনি হাসিমারাতে গেছিলেন, যেখানে রাফায়েল ফ্লিট রাখা রয়েছে এবং তিনি হাসিমারাতে গিয়ে রাফায়েলের স্কোয়াড্রনগুলো পরিদর্শন করেন এবং রাফায়েলকে ফ্রন্ট লাইনার ফ্লিট হিসাবে কতগুলো সাপোর্ট দেওয়া প্রয়োজন সেগুলো তিনি বলে দিয়েছেন। একই সঙ্গে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি দেখেছেন যে ইস্টার্ন কমান্ডের কমব্যাট রেডিনেস ঠিক কোন জায়গায় রয়েছে। তার অর্থ বলুন তো কি? অর্থ হলো
যে কোনো দেশ যদি মনে করে যে তাদের সেই সেক্টর থেকে বা সেই অংশ থেকে শত্রু দেশ কোনো চোরাগোপ্ত আক্রমণ করতে পারে, ফলে সেনাবাহিনীকে চূড়ান্ত পর্যায়ের যে অ্যালার্টে রাখা হয় তারাকেই বলা হয় কমব্যাট রেডিনেস। ফলে আমাদের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে চূড়ান্তভাবে সতর্ক এবং রেডি রয়েছে যে কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চারকে রিটেলিয়েট করার জন্য। এবং তার পাশাপাশি আপনারা জানেন কি যে নেপালে যখন এই চূড়ান্ত একটা অগ্নিময় পরিস্থিতি, একটা বিচ্ছিন্ন অবস্থা, সেই সময় ভুটান স্ট্র্যাটেজিক্যালি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। সেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে তিনি দিল্লি চলে এসছেন। কেন তিনি হঠাৎ করে এই অবস্থা দিল্লি চলে এলেন কেন? তার একটা কারণ আছে। আনঅফিসিয়ালি ভুটান হচ্ছে ভারতের প্রোটেক্টরেট স্টেট। প্রোটেক্টরেট স্টেটের অর্থ কী? অর্থাৎ যে দেশের সামরিক যে সাপোর্ট আমরা দেবো, অর্থাৎ সম্পূর্ণ ডিফেন্স সাপোর্ট ভারত দেবে। একই সঙ্গে ভুটানের যে বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারত তাদের গাইড করবে এবং ভারত তাদের খাদ্য, বস্ত্র সব ধরনের সহায়তা দেবে। পরিবর্তে ভুটান ভারতকে ল্যান্ড সাপোর্ট দেবে। এটা মোটামুটি হবে সিস্টেম। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পর্বে অন্য কিছু কি ঘটতে চলেছে দিল্লির বুকে, কারণ নেপালকে ইতিমধ্যে আমেরিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভারতের ঘাড়ে আমেরিকা নিঃশ্বাস ফেলতে চাইছে। তাই ভুটান ভারতের জন্য এখন ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভুটান এমন একটা দেশ যে দেশের যদি সামান্য কিছু হয় তাহলে ভারতের জন্য সেটা বিপজ্জনক হতে পারে বলে একটা বড় অংশ মনে করেন। এবং সেক্ষেত্রে ভুটানের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সুসম্পর্ক। এই মুহূর্তে ভারত কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুটানের জন্য নিতে চলেছে? অর্থাৎ ভুটানের ক্ষেত্রে কি ভারত সেই সিকিম ফর্মুলাকে ফলো করতে চলেছে? 1950 সালে সিকিম ছিল ভারতের প্রোটেক্টরেট স্টেট। পরবর্তী ক্ষেত্রে 1970 সালে গিয়ে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়। অর্থাৎ এবার এই পর্যায়ে বা এই পর্বে ভুটান প্রথমে আমাদের প্রোটেক্টরেট স্টেটে অফিসিয়ালি পরিণত হবে। তারপর কিছুটা এগোনোর পর উভয় দেশই সম্মিলিত এবং সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে ভুটান। সেটা হলে ভারতবর্ষের এই পার্ট অর্থাৎ পূর্ব দিক বা উত্তর পূর্ব এই অংশটা ভীষণভাবে সিকিউরড হবে। ভারতের একের পর এক স্ট্র্যাটেজিক যে স্টেপস এবং ডিফেন্স স্ট্র্যাটেজি আমেরিকাকে ক্রমশ চিন্তা তার বাড়িয়ে তুলছে, কারণ আমেরিকা ভাবতে বাধ্য হচ্ছে ভারত ঠিক কীভাবে এগোতে চাইছে। কারণ যে তথ্য আমরা হাতে পাচ্ছি তাতে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর এন রামগুলাম তিনি ইতিমধ্যে নয়াদিল্লিতে উপস্থিত হয়েছেন এবং মরিশাসের অবস্থানটা ভারত মহাসাগরের উত্তর পশ্চিম দিকে। এই অংশ থেকে আমেরিকার একটা বড় ব্যবসা হয়ে থাকে বলে সবাই আমরা জানি এবং এই অংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু ডিফেন্স বেসও রয়েছে। মরিশাসে আমাদের যে সেনা বহর ক্রমশ বাড়ছে। মরিশাসের দ্বীপ এগালেগা, সেখানে আমরা আমাদের এয়ার এবং ডিফেন্স বেস তৈরি করেছি যে আমেরিকাকে শঙ্কিত করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার এই পর্বে মরিশাসের রাষ্ট্রপ্রধান ডক্টর এন রামগুলাম তিনি একটি প্রস্তাব নিয়ে নাকি ভারতে এসছেন। তিনি প্রস্তাব নিয়ে এসছেন যে মরিশাসকে ভারত যেন তাদের প্রোটেক্টরেট স্টেটে পরিণত করে। অর্থাৎ ভারত মরিশাস এই দ্বীপপুঞ্জ বা দ্বীপরাষ্ট্রকে তাদের প্রোটেক্টরেট স্টেট করলে আমেরিকার সমূহ বিপদ, কারণ মরিশাসে বিপুল পরিমাণে ভারতীয় সেনাবহর বাড়বে এবং ভারতের এয়ারক্রাফট সেখানে আরও বিপুল পরিমাণে মোতায়েন করা হবে, যা ক্রমশ আমেরিকার যে বাণিজ্য পথ এবং তাদের সৈন্যবাহিনীকে মুভমেন্ট করার যে চ্যানেল আছে তাকে সংকুচিত করে তুলবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমেরিকা প্রত্যেকটা তার মিস অ্যাডভেঞ্চার এবং ষড়যন্ত্রের ব্লুপ্রিন্টের যে প্রত্যাঘাতের উত্তর সঠিক সময় পাবে। আরও অনেক চাঞ্চল্যকর ইনফরমেশন এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে ফিরব পরবর্তী জয় হিন্দের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।